একটা জুলাই জঙ্গি যে সারাটা বছর জুড়ে বলে গেল একে মারবে, তাকে ধরবে, অমুকের হাঁটু ভাঙবে, অমুকের পা ভাঙবে, অমুকে কথা বলতে দেবে না, এবং কি ছিঁড়ে ফেলবে সেই শব্দ আমি এখানে আর উচ্চারণ করছি না। দিনের পর দিন যেই ছেলেটি গালি দিল, নোংরামো করলো, যেই ছেলেটি দিনের পর দিন এই অসভ্যতা করলো, বাংলাদেশ এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে বাংলাদেশের একটা অংশ তাকে বলছে যে সে নাকি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি, সে নাকি অনেক অবদান রেখে গেছে বাংলাদেশে। যদি কাউকে মারা পেটা এই 15টা মাস ধরে এই ছেলেটা, তার কাছে শুধু একটা কথাই শুনেছি যে কাকে সে মারবে। এইটা যদি হয় বাংলাদেশের বীরত্বের ব্যাপার, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি এখানে একটা উদাহরণ একটা দিতে পারি আপনাকে। আজকে থেকে প্রায় 2011-12 সালের দিকে আমি একটা বাসাতে গেছি, লন্ডনের আপটন পার্কের একটা বাসাতে গেছি। তো সেখানে বললাম যে ইলিয়াস আলী কেন অফার আছে, অনেক বড় নেতা। আমার ধারণা ছিল যে ইলিয়াস আলীর জ্ঞানের কথা বলবে, ইলিয়াস আলীর রাজনৈতিক প্রজ্ঞার কথা সে বলতে পারে, মানে এই ধরনের কিছু একটা বলবে, এটা ছিল আমার এক্সপেকটেশন। কিন্তু ইলিয়াস আলী তার কাছে কেন একজন গুরুত্বপূর্ণ নেতা, তার কারণ হচ্ছে সে অনেক জোরে তার এলাকার একজন ওসিকে চড় মেরেছিল। একটা ওসিকে অনেক জোরে চড় মারার পরে সে ওসি 5 মিনিট আর কথা বলতে পারেনি। এই কারণে ইলিয়াস আলী তার কাছে বড় নেতা। বাংলাদেশের অবস্থাটা এত ভয়াবহ হয়ে গেছে, যে ছেলেটি নোংরা থেকে নোংরাতম শব্দ ব্যবহার করেছে সে হয়ে গেছে হিরো। আমি এই জায়গাতে একটু থেমে গিয়ে আজকে ধন্যবাদ জানাবো যে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। এবং আমি জানি যে ইউরোপের জীবন কেমন, আর এই ঠান্ডার মধ্যে এরকম একটা সময় আপনারা এখানে এসছেন, ধৈর্য ধরে এতক্ষণ বক্তৃতা শুনেছেন, আপনারা যে ঘুমাচ্ছেন না এবং আমাকে দেখার পরে যে আপনারা জেগে আছেন, আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এই কারণে বলছি কারণ দীর্ঘ সময় আমরা কথা বলছি, মানুষ অনেক সময় টায়ার্ড হয়ে যায় সেই জায়গাটায়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এই কষ্টের সময়, এই সংগ্রামের সময় এই ধরনের ব্যবস্থা বা এই ধরনের উদ্যোগ এটা কিন্তু প্রথম না। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন 1981 সালে দেশে ফেরেন 17ই মে, তার আগেও কিন্তু এরকম ইউরোপ থেকেই শেখ হাসিনা মুক্তি পরিষদ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এরকম করা হয়েছে। এই ধরনের অর্গানাইজেশন গুলো আমার দৃষ্টিতে এক ধরনের শক্তি দেয়। মনে হয় যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য অবিচল থাকা। তো আমি আশা করব যে এই ধরনের যারা অর্গানাইজেশন করেছেন তারা যেন একটা সুনির্দিষ্ট ভাবে এজেন্ডা ভিত্তিক তারা বেশ কিছু কাজ করেন, এবং নিশ্চিত তারা কাজ করবেন। আমি ধন্যবাদ জানাই। আরেকটা ব্যাপার আপনাদেরকে আমার বলতে হবে, যেটা হচ্ছে যে এখানে আসার পর বা আসার আগে আমার কাছে একটা খবর এসছে যে এখানে হচ্ছে আওয়ামী লীগ 4 ভাগে বিভক্ত, 2 ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। যখনই এগুলো শুনি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গেছি, আমি যখনই এগুলো শুনি তখন আমি ভীষণ রকম কষ্ট পেতে থাকি। আমি সবসময় একটা উদাহরণ দিই, আমি জানি না আপনারা মনে করতে পারেন আমার সেই উদাহরণটা। সেটা হচ্ছে আমার এই দলটাকে আমি কিভাবে মনে করি জানেন, একদম আদিক্ষেতা করে একটা শব্দ আমি বলছি না, একদম বুকের ভেতর থেকে কথা বলছি। এই দলটাকে আমি আমার 3য় সন্তানের মতো দেখি। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার 3rd সন্তানটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমার এই সন্তানটা ডুবে যাচ্ছে, কিংবা ডুবিয়ে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। এই জায়গাতেও যদি আমি বিভক্ত হই, দেখেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, তার বুকে ধারণ করছে আমাদের জাতীয় 4 মূলনীতি বা মুজিববাদ যেটাকে বলা হয়, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু। আবার অন্য যে গ্রুপগুলো আছে তারাও ধারণ করছে। তাহলে এই যে একটা ফাইন লাইন,
একটা কোথাও সুর কেটে যাওয়ার ব্যাপারটা আছে, যেই কারণে সবাই একসাথে এক জায়গাতে বসতে পারি না। আমার নানু একটা কথা বলতেন, আমি আমার দেশের বাড়ি তো লক্ষ্মীপুর, তো ওই ভাষা ওই সেন্টেন্সেই বলতেন, বড়র বড় গুণ হুতি ঘাস খায়। মানে এই যিনি বড়, তিনি যে কোনো ভাবেই আসলে কাজ করতে পারে। সে বসেও ঘাস খেতে পারে, শুয়েও ঘাস খেতে পারে, দাঁড়াও ঘাস খেতে পারে, অর্থাৎ তার সব ধরনের স্কিল আছে। আমি নিশ্চিত এখানে যারা মুরব্বী আছেন, যারা বড় আছেন, দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, তাদের কেউ না কেউ এই ক্ষমতা আছে সবাইকে এক করে ফেলার। আমরা অনেক মারামারি করবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা একজন একজনকে একদম দেখতে পারবো না, আমরা একজন একজনের শাক তুলে ফেলবো, আমরা একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিব। নট নাও। আমরা আগে নেত্রীকে দেশে ফেরাবো, আমরা এই দেশে রাজাকারের বাচ্চাদের থেকে মুক্ত করবোই বাংলাদেশের মানুষকে, এরপরে আমরা সব ভাই আবার মারামারি করবো। এই তারপরে করেন, তখন দেখা যাবে, এখন না। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আমি সব ধরনের প্রোগ্রামে যাই, যেখানে বঙ্গবন্ধু আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আছে, জননেত্রী আছে, জয় বাংলা আছে, আমি সবখানেই যাই। আমার আসলে কোন ধরনের গ্রুপিং নাই। নেত্রী আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন, কোনো গ্রুপিং এ পড়া যাবে না, কোনো গ্রুপিং এ পড়বে না। আচ্ছা, এবার আমি আসি হলো আমাদের সাম্প্রতিক সবার এই কি হচ্ছে না হচ্ছে এই পুরো ব্যাপারটা নিয়ে। সেটা হলো যে বাংলাদেশ এখন কোন স্টেটে চলে গেছে, আপনারা সেটা পরিষ্কার ভাবে দেখেছেন। আজকে কিছুক্ষণ আগে আমি খালেদ ভাইকে, ওনাদের সবাইকে আমি দেখাচ্ছিলাম যে একটি মাদ্রাসার ছেলে কথা বলছে, তার আশেপাশে সব মাদ্রাসার ছেলে দাঁড়িয়ে আছে। আমি এদেরকে এক ধরনের বেনিফিট অফ ডাউট দিতাম। আমার এক ধরনের সহমর্মিতা মাদ্রাসার ছেলেপেলের প্রতি ছিল। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, এরা কোরবানি ঈদের সময় আমাদের বাড়িতে আসতো একটু মাংসের জন্য, একটু খাবারের জন্য, চাঁদার জন্য। তারপরে কোরবানি ঈদের সময় যে চামড়াটা, সেটা মাদ্রাসাতে দিয়ে দেওয়ার আমরা অনেক সময় দিয়ে দিয়েছি। সেটা সবসময় আমরা এদেরকে দেখেছি। আমি আপনাদেরকে বলছি 90-এর দশকের কথা বলছি, বা তারও আগের সময়ের কথা বলছি। আমাদের দেশে ব্যাপারটা এমনও হতো যে ধরেন কারো কোনো টাকা পয়সা নাই, পড়াশোনা করবা, তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তারা ফ্রি খাচ্ছে, যাচ্ছে। এগুলোকে এক সময় আমি খুবই পজিটিভ ভাবে দেখতাম। এই কারণে দেখতাম যে ঠিক আছে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ধর্মের মধ্যে তো আসলে ভালোই থাকার কথা, মোরালিটি যদি ওইখান থেকে গ্রো আপ করে, সমস্যা কোথায়? কিন্তু আমার সমস্ত বিষয় নিয়ে আমি এই সময় দেখতে পেয়েছি যে বাংলাদেশে অ্যাটলিস্ট যদি গত 3 দিনের নৈরাজ্য, অ্যানার্কি যদি আপনারা লক্ষ্য করেন, সবগুলো মাদ্রাসা ছেড়ে দেবে, সবগুলো। এদের আবার নতুন স্টাইল হয়েছে, এদের মধ্যে তো সেক্ট আছে, এত বড় চুল থাকে, আবার অনেক বড় দ্বারা থাকে। এগুলো হচ্ছে আইএস, হিজবুত তাহরির। এদের মাস্টার মাইন্ড, মানে এদের পিতা হচ্ছে জামাত ইসলামী, জামাত ইসলামী শাখা হচ্ছে হিজবুত তাহরির, জামাতুল মুজাহিদিন এরা। তো আমি দেখলাম যে আজকে একটা ছেলে প্রকাশ্যে বলছে যে নবীকে যদি অবমাননা করা হয়, আল্লাহ রাসূলকে যদি অবমাননা করা হয়, তাহলে তাকে প্রকাশ্যে খুন করতে হবে। তাহলে আমার রাষ্ট্রের আইন গেল কোথায়, আদালত গেল কোথায়? আমার দেশের কোন জিনিসটা আছে যেটা আসলে অপারেট করছে? আপনারা জানেন যে 12ই অগস্ট, গত বছরের 12ই অগস্ট, এই টোকাইগুলা তারা সময় বেঁধে দিয়েছে দুপুর 1টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসানকে নেমে যেতে হবে। ওবায়দুল হাসান তার সম্মান রক্ষার্থে অ্যাপিলেট ডিভিশনের সবাই সেখান থেকে সরে যায়। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যা 6টার মধ্যে রিফাতকে প্রধান বিচারপতি করতে হবে। তাহলে বাংলাদেশের প্রধান বিচারপতি কে নির্বাচিত করলো হচ্ছে এই টোকাই জঙ্গিরা। সেই লোকটা এখন প্রধান বিচারপতি হয়ে বসে আছে, সেই লোকটা বেঞ্চ সেট আপ করছে, সেই লোকটা বিচারের প্রধান হয়ে বসে আছে। এই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের প্রকাশ্যে হত্যার কথা বলা হচ্ছে, 32 নম্বরটা ভেঙে ফেলেছে চোখের সামনে। আপনারা আজকে যা যা অরাজক দেখেছেন, আমার এই মুহূর্তে বা এই ঘটনাগুলো দেখে আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনার কথা আমি মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ইরানের যেই
বিপ্লব হয়েছে সেটি। আপনাদের মধ্যে এখানে অনেকেই জেনে থাকবেন যে আয়াতুল্লাহ খোমেনি 17 বছর প্যারিসে ছিল, ফ্রান্সে ছিল। তো রেজা শাহ পাহলভীদের বিরুদ্ধে আপনার আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের পুরোধা যারা ছিল একদম সামনের সারিতে, তারা ছিল বামপন্থী রাজনীতিবিদরা ছিল, বিশেষ করে তুদে পার্টির কথা বলা যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে এই তুদে পার্টি নিজেদেরকে প্রগতিশীল মনে করত। রেজা শাহ পাহলভী কিন্তু খুবই প্রগতিশীল একজন মানুষ ছিলেন। আজকে বহু বছর পর রেজা শাহ পাহলভীর কথা মানুষ স্মরণ করে যে সেই সময়ের ইরান আর এই সময়ের ইরান। সেই সময় ইরানে কিন্তু একটা চুল খোলার জন্য কোনো মেয়েকে হত্যার শিকার হতে হয়নি। সেখানে খুবই একটা মডার্ন কালচার ছিল সেই আপনার 60-70s এর সময়। তো আয়াতুল্লাহ খোমেনি যখন ফিরল, এই দেশটি হয়ে গেল ইসলামিক রিপাবলিক। আন্দোলন করলো কে আর ক্রিম খেলো কে? এরপরে কি হলো? আয়াতুল্লাহ খোমেনি একে একে সমস্ত বামপন্থী দলগুলো যারা আছে বা অ্যাক্টিভিস্ট আছে এদেরকে শুলে চড়ানো শুরু করলো, মারা শুরু করলো। আমাদের দেশে কি হলো? প্রথম আলো, ডেইলি স্টার, মানে দালালেরও অধিক। কদিন আগে মতিউর রহমান বলেছে না যে শেখ হাসিনা এই করেছে সেই করেছে, এখন শেখ হাসিনা চলে গেছে আমি রয়ে গেছি, বলেছে না কদিন আগে? খুব গর্ব করে বলেছে না? আমাদের ছেলেমেয়েরা বলছে মতি ভাই আপনাকে তখন আর দেখতে পাচ্ছি না কোথাও, যখন তার এই প্রথম আলোটা পুড়িয়ে দিয়েছে। তোমাকে বধিবে যে গোকুলে, বলেন গোকুলে বাড়িছে সে। সো আপনি একটা সাপের বাচ্চাকে যতই আপনি দুধ কলা দিয়ে পোষেন, ওই সাপ হয়তো বা আপনার শত্রু, একটা বড় ডাইনোসরকে হয়তো বা সে ছোল দিয়ে মেরে ফেলবে। আপনি তাকে সমর্থন দিলেন যে আমার শত্রু ডাইনোসর, তাকে মেরে ফেললো ওই সাপটা, তাই সাপকে আপনি মাথায় হাত বুলিয়ে দিলেন। সাপটা একটু স্থির হলে ছোবলটা আপনাকেও মারবে। বাংলাদেশ এখন যে রাস্তাতে যাচ্ছে সেটা হচ্ছে একটা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশের দিকে যাচ্ছে। গত বছরের 6ই অগস্ট ওয়াকারুজ্জামান ডিজিএফআই প্রধান জেনারেল হামিদকে ডেকে বলে আমি একটা ইসলামিক রিপাবলিক করতে চাই। তখন জেনারেল হামিদ এটা প্রতিবাদ করে। সে বলে স্যার এটা আপনি এটা স্যার অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত হবে। বলে তুমি একটু বেশি বোঝো, তোমাদের একটা জামাতের নিয়ে তোমাদের অনেক অ্যালার্জি আছে। জামাতকে প্রধান করে চরমনাই আর হেফাজতকে এক করো। তখন তিনি খুবই রিল্যাক্টেড, একটা অনিচ্ছুক তিনি ছিলেন, অথচ ডিজিএফআই প্রধান। এরপরে যেটা হয়েছে, পাকিস্তানের যে অ্যাম্বাসেডর ছিল সৈয়দ মারুফ, এই মারুফকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করার জন্য। দেখেন এই লোকটি কত ধূর্ত, ভয়ঙ্কর একটা লোক। তার মনের ভেতরে ছিল সে একটা ইসলামিক রিপাবলিক করবে। সে যখন দেখলো চারদিকে ডামাডোল, আস্তে করে সে ক্যান্টনমেন্টে এসে ডিজিএফআই চিফকে সেই দায়িত্ব দিল। এই তথ্য আজকে আমি বললাম, একদিন জেনারেল হামিদ নিজে সেই কথা বলবে আপনাদের। তো এই যে আজকে আপনি ওয়াকারের এই নীরবতা দেখছেন, বদমাইশের 1 নম্বর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে এই ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানের মূল টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যাকে খুন করা, এবং সে চায় বাংলাদেশ একটা তালেবান রাষ্ট্রে পরিণত হোক। সে যে এই ধর্মের কথা বলে, সে যে বলে যে খুবই রিচুয়াল, আপনারা জানেন সে 400 কোটি টাকা সে পেয়েছে এই পুরো ঘটনাটার জন্য। কানাডাতে তার মেয়ে থাকে, আমেরিকাতে তার ভাই থাকে ক্যান্সাসে, সেইখানে সে টাকাগুলো পাচার করেছে, সুইজারল্যান্ডে টাকা পাচার হয়েছে। এগুলো সমস্ত কিছু বের হবে। এই লোকটিকে বিশ্বাস করেছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে, আর এই লোকটি এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। আপনার কাছে মনে হতে পারে এইরকম একটা সিচুয়েশন দেখে যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্য কোথায়, এরকম একটা অবস্থাতে আজকে আপনারা দেখতে পেয়েছেন। আপনারা হয়তো মনে করছেন যে এই হাদির জন্য জানাজাতে আসছে লোক, আমাদের কি হবে, কোথায় আছে। 1991 সাল থেকে
এখন পর্যন্ত যদি ভোটের রেশিও গুলো আমরা দেখি, আমরা ধরে নিলাম যে ওরা যেটা বলছে যে লাস্টের 3টা ইলেকশন তারা মানে না। আমরা যদি 2008 সালের ইলেকশন পর্যন্ত দেখি, আপনারা কি জানেন যে 2008 সালে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছিলাম? কেউ কি জানেন এখানে? 39 আর কেউ? আমরা 2008 সালে 48% ভোট পেয়েছিলাম। 2001 সালে যখন আমরা হেরেছিলাম, সেই সময় আমরা হারার পরেও ভোট পেয়েছি 40.something, আর তারা পেয়েছিল 41 বা 40.85 সবগুলো দল মিলে। এক্ষুনি আপনারা গুগল করে জেনে নিতে পারেন। আমি হয়তো বা ফ্র্যাকশনের দিক থেকে এদিক সেদিক হবে, কিন্তু আওয়ামী লীগ 40+ ছিল। আমাদের দলের মূল ব্যাপারটা কি জানেন? ধরেন আমাদের দলে কারা সমর্থন করে? প্রগতিশীল চিন্তার মানুষ, কবি, সাহিত্যিক, দার্শনিক, খুবই ধরেন। এবার আপনি চিন্তা করেন তো যে একজন কবি লাঠি নিয়ে রাস্তায় বের হবে, আমার দলের অধিকাংশ লোক এই টাইপের না। শিক্ষিত, মধ্যবিত্ত, চলচ্চিত্র শিল্পী, আপনার কবি, সাহিত্যিক, অর্থাৎ পড়ালেখা করেছে, জ্ঞান অর্জন করেছে, এই টাইপের অংশটাই বাংলাদেশ আওয়ামী লীগের। এর মধ্যে আছে ধরেন মুটে, মজুর, শ্রমিক, কৃষক। বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ভোট একেবারে প্রান্তিক লেভেলের মানুষের। এই মানুষগুলোকে কোনোদিন আপনারা রাস্তাতে দেখবেন না লাঠি নিয়ে বেরোতে। এই মানুষগুলোকে কখনো আপনি দেখবেন না চিল্লায় বলেন ঠিক কিনা কোম্পানিতে তারা গেছে। নীরবে এবং নিভৃতে থাকে। বিশ্বাস করেন, এই মুহূর্তে যদি ভোট হয় এবং বলা হয় যে কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না, কোনো